ওকে, আমরা এই ব্যাপন হার রিলেটেড আরো দুই একটা অঙ্ক দেখে তারপরে আমরা পরের টপিকটায় যাবো আর কি আজকে। তাইলে আমি আরেকটা অঙ্ক লিখতেছি, তোরাও লিখে ফেল। সেটা হচ্ছে কোনো ছিদ্র পথে যে সময়ে 2 মিটার কিউব বাতাস নির্গত হয়, ওই একই সময়ে ওই ছিদ্র দিয়ে কত মিটার কিউব হাইড্রোজেন গ্যাস H2 গ্যাস নির্গত হবে বা প্রবাহিত হবে। এটা হচ্ছে কোশ্চেন, যে একটা ছিদ্র পথে ওখান দিয়ে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, একটা ছিদ্র পথে ওই হাইড্রোজেন গ্যাস, এই সরি বাতাস বেরোইতে যে সময় লাগে, মানে কতখানি বাতাস, সেটা হচ্ছে 2 মিটার কিউব। ওই একই সময়ে, তার মানে সময় সেম, ওই ছিদ্র দিয়ে যদি আমি হাইড্রোজেন গ্যাস প্রবাহিত করতে যাই তখন কত মিটার কিউব হাইড্রোজেন গ্যাস প্রবাহিত হবে সেটা বের করতে বলছে। তো আমাদের, হ্যাঁ ভাইয়া বল। হ্যাঁ আমি করে দিব। ওকে, এখন কথা হচ্ছে আমাদের সূত্রটা ছিল আগের দিন, এই যে আমরা এরকম সূত্রটা ছিল R1/R2 equals to root d2/d1 equals to root m2/m1 equals to t2/t1। এই সূত্রটা আমরা শিখছিলাম। আরো একটা সূত্র শিখছিলাম, সেটা ছিল হচ্ছে R equals to v/t, এরকম ছিল। তো এখন আমাদের কোশ্চেনে একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে বাতাসের ঘনত্বটা বলে দেওয়া আছে, যে বাতাসের ঘনত্ব এটা বলে দেওয়া হচ্ছে 14.4, মানে আপেক্ষিক ঘনত্ব। এটা মানে ওই আপেক্ষিক গুরুত্বের মতো অনেকটা। বাতাসের আপেক্ষিক ঘনত্ব 14.4। তো আগের দিন আমি আরেকটা সূত্র বলছিলাম, সেটা হচ্ছে একটা গ্যাসের ঘনত্ব সেটা হয় তার আণবিক ভরের অর্ধেক। মনে আছে এটা? গ্যাসের ঘনত্ব তার আণবিক ভরের অর্ধেক হয়। আচ্ছা, তাহলে আমরা দেখ এখানে কি কি জানি। আমরা এখানে বের করা লাগবে আমার, এই যে ভি বের করা লাগবে, কত আয়তন, কত মিটার কিউব হাইড্রোজেন গ্যাস, সময় একই, আর আমি একটা ঘনত্ব জানি, তার মানে আমার অ্যাকচুয়ালি আর এর সাথে এই ঘনত্বের সম্পর্কটা নেওয়া লাগবে। তাহলে আমি ফার্স্টে সূত্রটা লিখতেছি, সূত্রটা এরকম, আমরা নিব হচ্ছে আর, একটা হচ্ছে এয়ার আর একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তাহলে আমি উপরে লিখলাম এয়ার আর নিচে লিখলাম আর হাইড্রোজেন। ওকে, ইকুয়ালস টু ঘনত্ব নেওয়া লাগবে। তো ঘনত্ব হচ্ছে রুট ডি উল্টা, তাহলে উপরে হবে হাইড্রোজেন আর নিচে হবে এয়ার। হাসিফ, তোকে আমি আজকে এটার আগের ক্লাসের ভিডিওটা পাঠাই দিব, ওটা দেখিস, তাহলে বুঝতে পারবি আজকের ক্লাসটা। ওকে, তাহলে এখন আমরা এই জায়গায় বসাই দিব, আমাদের যেহেতু v/t দরকার, এই যে এটা বসাই দিব। এইটুকু বুঝছিস সূত্রটা কেমনে লিখছি? এটা লিখছি R1/R2 root d2/d1। হ্যাঁ, আচ্ছা মিউট করতে বলতে হবে, আনমিউট না। এই সবাই একটু মিউট করতো।
ওকে, 14.4, এটা 14.4। তো এখন আমি পরের লাইনে যেটা করতেছি, আর এর জায়গায় বসাই দিব v/t। তো এখানে লিখতেছি এরকম করে, উপরে হচ্ছে var ডিভাইডেড বাই টি, v/t, আর নিচে হচ্ছে v হাইড্রোজেন H2 ডিভাইডেড বাই টি। টি দুই ক্ষেত্রে সমান, কারণ আমরা বলছি। আচ্ছা, এটাকে উপরে লিখি। এটা সবার তোলা হয়েছে না? এটাকে উপরে লিখি, var ডিভাইডেড বাই টি, এই যে এইটা। আর নিচে হচ্ছে v হাইড্রোজেন ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু ডি এয়ার এরটা। আচ্ছা, আগে এটা থাকুক, পরের লাইনে বসাচ্ছি মান, ডি H2 ডিভাইডেড বাই ডি এয়ার। তো আমাদের বের করা লাগবে এই VH2। তো এখান থেকে টিটি তো বাদ হয়ে যাচ্ছে, মানগুলা বসাই। এয়ার এর ঘনত্ব বলে দেওয়া আছে 14.4, তাহলে ভি এয়ার এর জায়গায় বসাচ্ছি 14.4। VH2 বের করা লাগবে, থাকুক, ইকুয়ালস টু ঘনত্ব। হাইড্রোজেনের ঘনত্ব আমি জানি না, কিন্তু বের করে নিতে পারবো। এই যে হাইড্রোজেনের ঘনত্ব, এই সূত্র দিয়ে বের করে নিতে পারবো। DH2 হাইড্রোজেনের আণবিক ভর আমরা জানি 2, সেটাকে ভাগ দেওয়া লাগবে 2 দিয়ে, তাইলে আপেক্ষিক ঘনত্ব 1 আসতেছে। তাইলে এইখানে এটা হচ্ছে 1, আর নিচে এয়ার এর, সরি, এটা তো ভুল করে ফেলছি, এটা তো 2 দেওয়া ছিল। এয়ার এর আয়তন মনে হয় 2 মিটার কিউব দেওয়া ছিল, তাই না? এই তোরা একটু কথা বলিস, এটা 2 মিটার কিউব দিছিলাম না? আচ্ছা তোরা, ওকে ওকে, এই যে এটা এই সূত্র বসাইছি, m/2। হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2, আর 2 দিয়ে ভাগ দিছি। ওকে, তাহলে এবার কত আসে দেখ তো হিসাব করলে। এটা কত আসে? 7.59 এরকম মিটার কিউব আসছে কিনা দেখ তো। এটাই আসছে। ওকে, তাহলে এটা হবে অ্যান্সার। ওকে, আচ্ছা, আর কি দেখানোর দরকার আছে? আচ্ছা আচ্ছা, ওকে, আমি আরেকটা এরকম অঙ্ক দেখাই একটু। এই সপ্তাহটা পড়াই, পরের সপ্তাহে নেই, বা এই চ্যাপ্টার শেষ হয়ে গেলে নিব, সমস্যা নেই, নিব, সবই নিব, সমস্যা নেই। আচ্ছা, ওকে, এরকম আরেকটা করতেছি, ধর আহ, হ্যাঁ, ওটা তো 5 নাম্বার চ্যাপ্টার, অনেক বড় না? এই বায়োলজি, হ্যাঁ দিছি তো। কালকে রাতে দিছি তো। আচ্ছা শোন, আরেকটা কোশ্চেন লিখতেছি, সেটা হচ্ছে বলছে সমান আয়তনের, তার মানে এবার ভি সমান সমান আয়তনের এ ও বি গ্যাসের, দুইটা গ্যাস আর কি, এ ও বি গ্যাসের ব্যাপন ব্যাপন
প্রক্রিয়ার সময়ের অনুপাত বলা আছে, সময়ের অনুপাত 1.5, সময়ের অনুপাতটা বলে দেওয়া আছে। হ্যাঁ, অন করা ভাইয়া। 1.5। আচ্ছা ঠিক আছে। 1.5 এটা বলা আছে, বলছে তোকে এ গ্যাসের আপেক্ষিক ঘনত্ব, এ গ্যাসের ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব যেটাই বলে না, এ গ্যাসের ঘনত্বটা দেওয়া আছে 14.5। আস্ক করা হয়েছে বি গ্যাসের আপেক্ষিক ঘনত্ব কত, বি গ্যাসের ঘনত্ব কত। তো আবার সূত্র আগেরটার মতোই, সূত্র হচ্ছে আর অন ডিভাইডেড বাই আর অন, তো আর অন এর জায়গায় আর এ দিলাম, আর এ ডিভাইডেড বাই আর বি রুট ওভার ডিবি ডিভাইডেড বাই ডি এ। তো আমাদের আবার এই আর অন বাই আর টু ইকুয়ালস টু ছিল ওই যে টি টু বাই টি অন, এরকম ছিল আমাদের সূত্রের মধ্যে লাস্টে। তো এই আর এ বাই আর বি এটা সমান সমান আবার আমি লিখে দিতে পারি, আমরা চাইলে ওই ভি বাই টিও লিখতে পারতাম, ওই যে সমান আয়তন ভি ভি কাটা যায়, তো না লিখে একবারে সরাসরি লেখা যায় যে ওই যে টি টু বাই টি অন, যে টিবি বাই টি এ ইকুয়ালস টু রুট ডিবি বাই ডি এ। এবার মান বসাই দিলে বলছে এই দুইটা গ্যাসের সময়ের অনুপাত, মানে হচ্ছে এ আগে বলা ছিল বি পরে বলা ছিল, মানে দেওয়া ছিল 1.5, সেটা ছিল এ আর বি এর অনুপাত। তো আমার এখানে বি বাই এ আসছে, তার মানে উল্টায় লেখা লাগবে, মানে এটারে আমি লিখবো 1/1.5। কেউ না বুঝলে বলিস। আমাকে দেওয়া ছিল টি এ আর টি বি এর অনুপাত হচ্ছে 1.5, আর আমি লিখছি এখানে টি বি আর টি এ, তার মানে উল্টায় লিখছি 1/1.5 রুট ডিবি, সেটা এ গ্যাসের আপেক্ষিক ঘনত্ব, বি গ্যাসেরটা বের করা লাগবে, ডি এ হচ্ছে 14.5। কত হয় দেখতো, স্কোয়ার করি, ওয়েট, ওয়ান বাই 1.5 স্কোয়ার 6.44। দেখতো সবার এটাই আসছে কিনা। ওকে ঠিক আছে। আচ্ছা, তো আর দরকার নেই, আর বেশি কঠিন অঙ্ক আসবে না, বেশি আসে ওই যে কাচ নলের মধ্যে কত দূরত্বে সাদা ধোঁয়ার সৃষ্টি হবে বা কোথায় গ্যাস দ্বয় মিলিত হবে, ওই অঙ্কগুলো বেশি আসে। আচ্ছা, তো এখন আমি পরের টপিকে চলে যাচ্ছি। আমাদের পরের টপিকটা হচ্ছে এই যে মোমবাতির জ্বলন। এই মুছবো এটা, অথই লেখা হয়েছে নাকি মুছবো? আচ্ছা শেষ কর। আয়তন 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 আয়তন, ভলিউম, ভিতে হচ্ছে ভলিউম। আচ্ছা, আমাদের এই যে এখন মোমবাতির যে জ্বলন বা মোমবাতির দহন যেটাই বলি না কেন, তো এটা হওয়ার সময় আমাদের কি কি প্রক্রিয়া হয় সেটা জানার জন্য একটু বলি যে পদার্থের পদার্থের পরিবর্তন দুই টাইপের হয়, একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এটা মনে হয় তোরা জানিস, জানতি কি? একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন।
ভৌত পরিবর্তনের ব্যাপারগুলো কি ছিল? ভৌত পরিবর্তনে শুধুমাত্র অবস্থার পরিবর্তন হবে। অবস্থা, এভাবে লিখি, বাহ্যিক অবস্থার পরিবর্তন। বাহ্যিক, ওয়ালাইকুম আসসালাম। বাহ্যিক অবস্থার পরিবর্তন হবে, মানে ওই যে কঠিন থেকে তরল হবে, তরল থেকে গ্যাসীয় হবে, এরকম। আর ইসের ক্ষেত্রে, এই যে এই ক্ষেত্রে কোনো অণুর গঠনের কোনো পরিবর্তন হবে না। অণুর গঠনের কোনো পরিবর্তন হয় না। মানে হচ্ছে নতুন কোনো পদার্থ সৃষ্টি হবে না আর কি। এটাকে এভাবে বলতে পারি, নতুন পদার্থ সৃষ্টি হয় না। সৃষ্টি হয় না। ওকে, এবার রাসায়নিক পরিবর্তনে তাহলে তোরাই বলে এখানে কি কি হবে? এখানে একদম অভ্যন্তরীণ গঠন পরিবর্তিত হয়। তার মানে অণুর গঠনের পরিবর্তন হয়। অণুর গঠনের পরিবর্তন হয়। আর সম্পূর্ণ এক বা একাধিক নতুন পদার্থের সৃষ্টি হয়। হ্যাঁ, নতুন পদার্থের সৃষ্টি হয়। নতুন সৃষ্টি হয়। নতুন পদার্থের সৃষ্টি হয়। তো এইটার দুইটা যদি উদাহরণ দিই, ভৌত পরিবর্তনের একটা উদাহরণ হচ্ছে আমরা বরফকে তাপ দিয়ে যখন পানি বানাচ্ছি, ভৌত পরিবর্তনের উদাহরণ দিচ্ছি আমি। এটার উদাহরণ হচ্ছে বরফকে আমরা তাপ দিলে সেটা পানি হয়, পানিকে আরেকবার তাপ দিলে সেটা জলীয় বাষ্প হয়। এই যে এই জিনিসটা হইলো, এই পুরা প্রসেসটার মধ্যে এইখানেও বরফের অণুর গঠনও H2O, পানির অণুর গঠনও H2O, জলীয় বাষ্পের মধ্যেও অণু H2O। তার মানে অণুর গঠনের কোনো পরিবর্তন হয় না, খালি বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়েছে, কঠিন থেকে তরল হয়েছে, তরল থেকে গ্যাসীয় হয়েছে। ওকে, এটা হচ্ছে ভৌত পরিবর্তনের উদাহরণ। আর রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দিই, এই পানিকে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি, পানি এখানে অ্যাসিড মিক্স করে যদি তড়িৎ বিশ্লেষণ চালাই, তড়িৎ বিশ্লেষণ, পানিকে যদি আমরা ভাঙি, তাইলে H2 আর O2 পাওয়া যাবে, পুরো নতুন জিনিস তৈরি হয়েছে। ওকে, এটাকে সমতা করে লিখতে হলে H2 প্লাস হাফ O2 লেখা উচিত। তাহলে এই ক্ষেত্রে পানি ভেঙে হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন হয়েছে, পুরো নতুন একাধিক নতুন পদার্থ সৃষ্টি হয়েছে। তো এইটা হচ্ছে ভৌত পরিবর্তনের উদাহরণ, আর এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। তাইলে এখন সবার এইটুকু লেখা হয়েছে? মুছবো? অথই মুছবো? আচ্ছা আচ্ছা, লেখ। বুশরা কেমন আছিস ভাই?
আচ্ছা ওকে, তো মুছলাম এখন আমি। তড়িৎ বিশ্লেষণ লিখো এই যে H2RO2। তুই এতক্ষণ চুপচাপ ছিলি কেন? কেউ ওকে ছবি পাঠাই দিস তো। আচ্ছা শোন, তাইলে এই এবার যখন আমরা মোমকে পুরাবো আর কি, আই মিন মোমকে যখন জ্বালাচ্ছি তখন কি হচ্ছে, এই দুইটা টাইপের পরিবর্তন একসাথেই ঘটতেছে। কিছু মোম আমরা দেখতেছি যে, তার মানে আমি এখন এটা লিখতেছি মোমের জ্বলন। মোম যখন জ্বলতেছে তখন এটার মধ্যে দুইটা পরিবর্তনই ঘটতেছে। ভৌত পরিবর্তন যেটা ঘটতেছে এক্ষেত্রে ভৌত ও রাসায়নিক উভয় পরিবর্তন ঘটে। উভয় পরিবর্তন ঘটে। কিছু মোম গলে গলে নিচে পড়ে যাচ্ছে, তার মানে ওটা হচ্ছে কঠিন থেকে তরল হচ্ছে, সেটা একটা ভৌত পরিবর্তন। আবার কিছু মোম বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, ওকে, মানে তরল অবস্থা থেকে কিছু বাষ্প হচ্ছে। তার মানে এইখানে ভৌত পরিবর্তন যেটা ঘটতেছে সেটা হচ্ছে এই মোম, এটা হচ্ছে কঠিন অবস্থায় আছে, কঠিন মোম, সেটা তাপে গলে যাচ্ছে। আচ্ছা এখানে লিখলাম, এভাবে লিখতেছি প্লাস তাপ, তাপ দিলে সেটা গলে যাচ্ছে, গলে সেটা গলিত মোম, ওকে, গলিত। এটাকে আর কিছু মোম বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, তো এইখানে লিখতেছি মোম বাষ্প, ওকে। আচ্ছা এখন উল্টা কাহিনীও ঘটতেছে, কিছু বাষ্প আবার ঠান্ডা হয়ে আবার গলিত মোম আকারে নিচে আসতে পারে, সেইটা আবার নিচে আবার দেখি আমরা মোম কিছু কঠিন হয়ে আবার জমা হয়েছে, এটাও হইতে পারে। তার মানে এই কাহিনীটা ওইখানে চলতেছে, এটা পুরোটাই ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনটা কি হচ্ছে এখানে, মোম যৌগটা হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে হচ্ছে নরমালি কার্বন হাইড্রোজেনের যৌগ, এটা হচ্ছে মোম। তো মোম হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের যৌগ, তার মানে মোম, মোম হচ্ছে এভাবে লিখতেছি মোম, সেটা হচ্ছে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন মানে হচ্ছে এটার মধ্যে কার্বন আছে, এই যেভাবে লিখলাম CXHY মানে হচ্ছে কার্বনে আছে হাইড্রোজেনে আছে, সংখ্যা লিখলাম না কারণ এখানে বিভিন্ন সংখ্যায় থাকে। আচ্ছা এখন এইটাকে যখন আমরা পুরাচ্ছি, পুরাচ্ছি মানে কি অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, মানে দহন যখন ঘটতেছে, দহন যখন ঘটতেছে তার মানে এটাকে আমরা অক্সিজেন দিয়ে পুরাচ্ছি। তো এটাকে যদি অক্সিজেন দিয়ে পুরাই কি কি পাবো, এখানে যত কার্বন আছে তারা এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে CO2 বানায় ফেলবে, আর যত হাইড্রোজেন আছে তারা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে H2O, আই মিন গ্যাস আকারে চলে যাবে, এরা উড়ে চলে যাবে। তো তার মানে কার্বন যে মোম যে উধাও হয়ে যাচ্ছে এই বিক্রিয়ার মাধ্যমে উধাও হয়ে যাচ্ছে, সেই মোম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে CO2 গ্যাস, সেটাও অদৃশ্য জিনিস উড়ে যাচ্ছে, আর যে পানিটা আসতেছে সেটাও তাপে বাষ্প হয়ে উড়ে যাচ্ছে।
সবার একটু লেখা হইলে বলিস। আরে হামিম, আমার ওই লেকচার খাতাটা তো তোর কাছে আছে নাকি? কিছু যদি মিস করে ফেলি বলিস, ওকে? আচ্ছা, তাহলে এখন আমাদের পরের যে পরের টপিকটা হচ্ছে গলন আর স্ফুটন। ওকে, গলন আর স্ফুটন। এটা সবার লেখা হয়েছে? আচ্ছা দেখ, রাসায়নিক পরিবর্তনের সময় কি হয়েছে, পুরো নতুন পদার্থ সৃষ্টি হয়েছে। মোমের সাথে কার্বন ডাইঅক্সাইডের ধর্মের কোনো মিল নাই, মোমের সাথে ওই পানির ধর্মের কোনো মিল নাই, জলীয় বাষ্পের ধর্মের কোনো মিল নাই। ওকে, আচ্ছা তাহলে এবার আমরা পরের জিনিসটাই চলে আসছি, সেটা হচ্ছে গলন আর স্ফুটন। গলন বা এটার ইংলিশটা হচ্ছে মেল্টিং। তো গলন বলতে আমরা কি বুঝি, নরমালি যে তাপ প্রয়োগ করে একটা পদার্থের কঠিন অবস্থা থেকে তরলে রূপান্তর প্রক্রিয়াটাকে আমরা বলবো গলন। তার মানে তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর প্রক্রিয়া। ওকে, তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর প্রক্রিয়া, এটা হচ্ছে গলন। আচ্ছা, তো এটা কোনো একটা পদার্থকে গলাইতে গেলে সে একটা নির্দিষ্ট তাপমাত্রায় গলতে শুরু করে। আই মিন, আমরা যদি একটা থার্মোমিটার, এটা একটা থার্মোমিটার যেটাকে আমরা স্ট্যান্ডের সাথে ঝুলাই দিলাম, আর এই পাত্রের মধ্যে ধর বরফ দিয়ে রাখলাম, বরফের টুকরা দিয়ে রাখলাম। তো সেটা যদি দিয়ে রাখি, তাহলে এখন এই থার্মোমিটারে আমরা এই নর্মাল চাপে, আই মিন বায়ুমণ্ডলীয় চাপ তো আমরা জানি 1 atm। এখন আমরা এটা জানি যে আমাদের এক বায়ুমণ্ডলের যে চাপ, সেটাকে আমরা এক বায়ুমণ্ডলীয় চাপ বা 1 atm চাপ বলি। এই চাপে দেখবো যে এখানে থার্মোমিটারে যখন 0 ডিগ্রি সেলসিয়াসে আসবে, আই মিন বরফের তাপমাত্রা তো ফার্স্টে মাইনাসে থাকবে, যখন আমরা ফ্রিজ থেকে সেটাকে নিচ্ছি সেটা -5 ডিগ্রি সেলসিয়াস অথবা -10 ডিগ্রি সেলসিয়াস এরকম থাকতে পারে। তাপমাত্রা আস্তে আস্তে উঠে যখন 0-তে আসবে, দেখবে এই বরফ খণ্ডগুলো গলা শুরু করছে, এবং তারা যে গলতিছে পুরাটা এখানে পুরা বরফ গলে পানি হওয়া পর্যন্ত ওই তাপমাত্রা 0-তেই থেমে থাকবে। তো এই যে যে তাপমাত্রা একটা পদার্থ গলা শুরু করলো, এখানে কিন্তু চাপটা উল্লেখ করে দেওয়া লাগতেছে। তার মানে চাপটা হচ্ছে 1 atm চাপ, কারণ এক এক চাপে এক এক রকম হবে। বরফ আমার রুমে এখন 0 ডিগ্রি সেলসিয়াসে গলবে, বাট আমি যদি এটাকেই মানে আর কি পর্বতে বা এরকম এভারেস্টের চূড়ায় নিয়ে যাই, তখন আবার অন্য চাপে গলবে, অন্য তাপমাত্রায় গলবে। বা এটাকে যদি চাপ বাড়াই দিই, তখন অন্য তাপমাত্রায় গলবে। তার মানে চাপ ব্যাপারটা এখানে ইম্পর্টেন্ট। তার মানে 1 atm চাপে এখানে বরফ আমি দেখবো সে 0 ডিগ্রি সেলসিয়াসে, ধর এটা। আচ্ছা শোন, তাহলে যেটা বলতেছিলাম যে পুরা বরফ না গলা পর্যন্ত তাপমাত্রাটা 0-তেই স্থির থাকবে। তাহলে এই তাপমাত্রাটাকে আমরা বলতেছি বরফের গলনাঙ্ক। তার মানে এরকম প্রত্যেকটা পদার্থের একটা গলনাঙ্ক আছে, যেটাকে আমরা গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট বলি। কঠিনের ক্ষেত্রে সেটাকে গলনাঙ্ক, মানে কঠিন পদার্থের গলনাঙ্ক কথাটা ইউজ হবে। তাহলে গলনাঙ্ক হচ্ছে একটা তাপমাত্রা। তাহলে এবার গলনাঙ্কের সংজ্ঞাটা কেমন হবে আমি একটু লিখতেছি। গলনাঙ্ক, আচ্ছা কালার চেঞ্জ করে দিই। গলনাঙ্ক বা এটাকে ইংলিশটা হচ্ছে মেল্টিং পয়েন্ট। তো আমরা এখানে সংক্ষেপে, আচ্ছা পুরোটাই লিখতেছি আপাতত, মেল্টিং পয়েন্ট
আমরা এটাকে সংক্ষেপে এমপি দিয়ে দেখাইতে পারি, এমপি, এমপি। ওকে, আচ্ছা তাহলে এই গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট আমরা কাকে বলবো? ওই যে বলে দেওয়া লাগবে যে 1 এটিএম চাপে, এই কথাটা বলে দেওয়া লাগবে, 1 এটিএম চাপে 1 এটিএম চাপে 1 এটিএম চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়, তরলে পরিণত হয়, তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। আমি এটাকে এমপি লিখতেছি, এমপি বলে। এটাকে আরো বেটার ভাবে ওই কঠিন পদার্থের বলা উচিত, বুঝছিস? মানে গলনাঙ্ক কথাটা সবসময় কঠিন পদার্থের জন্য, তো এখানে কঠিন কথাটা লিখে দিলাম, ওই কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। এটুকু হয়েছে? তাহলে আমরা এটা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু বরফ কথাটা বলে দিতে হবে যে বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু 1 এটিএম চাপে। আবার ইসের ক্ষেত্রে ধর সালফারের গলনাঙ্ক 1 এটিএম চাপে 119 ডিগ্রি সেলসিয়াস। এরকম ইসের NaCl, কঠিন NaCl, যেটা আমরা লবণ, খাবার লবণ বলি, সেটা 1 এটিএম চাপে 801 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি কয়েকটা এখানে বললাম, একটা হচ্ছে বরফ, সেটা তো 0 ডিগ্রি সেলসিয়াস লিখে দিছি। সালফারেরটাই 1 এটিএম চাপে, সালফারেরটা হবে 119 ডিগ্রি সেলসিয়াস, সালফারেরটা হবে 119 ডিগ্রি সেলসিয়াস। আর NaCl সেটার হবে হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এগুলো হচ্ছে গলনাঙ্ক। এইটুক নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, তাইলে জাস্ট এটার স্ফুটনের সংজ্ঞাটা আমরা এখান থেকেই দিতে পারবো। আমি এটার নাম হচ্ছে খালি এখানে একটু চেঞ্জ করব, স্ফুটন। এটার ইংলিশ হচ্ছে বয়লিং। বয়লিংটা কি? তাপ প্রয়োগে এইটা ছিল কোনো কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে, আমরা এবার তরল অবস্থা থেকে, এটা হয়ে যাবে তরল অবস্থা থেকে এটা গ্যাসীয় অবস্থায় নিয়ে যাব, গ্যাসীয় অবস্থায় রূপান্তর প্রক্রিয়া। ওকে, আর এই ক্ষেত্রে এখানে আর কঠিন থাকবে না, তরল থাকবে, মানে এটা পানি হয়ে যাবে। এবার এটা পানি, এই পানি যদি আমি তাপ দিতে থাকি 1 এটিএম চাপে, দেখবো এখানে যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপ আসবে, 100 ডিগ্রি সেলসিয়াস, এই পানি বাষ্প হওয়া শুরু করছে বা গ্যাসীয় হওয়া শুরু হয়েছে। তো এই ক্ষেত্রে গলনাঙ্ক যেটা ছিল সেটা এবার স্ফুটনাঙ্ক, ওই তাপমাত্রাটাকে আমরা বলতেছি স্ফুটনাঙ্ক, যে তাপমাত্রায় ফুটতে শুরু করছে বা বাষ্প গ্যাসীয় অবস্থায় যাওয়া শুরু করছে। এটার ইংলিশটা হচ্ছে বয়লিং পয়েন্ট, যেটাকে আমরা দেখাবো বিপি দিয়ে। তাহলে সংজ্ঞাটা হবে 1 এটিএম চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ, এবং ওই 100 ডিগ্রি সেলসিয়াসটা স্থির থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পুরা পানি বাষ্প হচ্ছে, পুরা পানি গ্যাসীয় অবস্থায় রূপান্তর হওয়া পর্যন্ত সেটা 100 ডিগ্রি সেলসিয়াসে স্থির থাকবে। আর আমরা এখানে এই পাত্রটা একটা আবদ্ধ পাত্র নিছি। ওকে, আচ্ছা, কোন পদার্থ, তরল পদার্থ, এখানে তরল পদার্থ, হ্যাঁ ঠিক আছে, তরল পদার্থ, এটা হয়ে যাবে গ্যাসে পরিণত হয়। আর এখানে হবে তাকে ওই কঠিন পদার্থের জায়গায় হবে ওই তরল পদার্থের বয়লিং পয়েন্ট বলে, বিপি। তো সোডিয়াম ক্লোরাইডের বিপি, এটা তোদের একটু জানা উচিত যে সোডিয়াম ক্লোরাইড নিলে এই বয়লিং পয়েন্টটা হবে
1400 সোডিয়াম ক্লোরাইডের বিপি হচ্ছে 1465 ডিগ্রি সেলসিয়াস, 1465 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা তাহলে আমরা গলন আর স্ফুটন একই সাথে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এটা জেনে গেলাম। এখন আমরা ঠিক এটার বিপরীত প্রক্রিয়া, আচ্ছা আজকে এই পর্যন্ত রাখবো। আচ্ছা হিমাঙ্ক, হ্যাঁ হিমাঙ্ক আর ইয়াটা পড়াই দিই, হ্যাঁ ওই জিনিসটা একটু বলে দিই। আচ্ছা গলনের ঠিক উল্টা যেটা, সেটাকে আমরা বলি কঠিনীভবন। গলনের ঠিক উল্টাকে বলি, উল্টা প্রক্রিয়াটাকে আমরা বলি কঠিনীভবন। মানে হচ্ছে আমরা তরলকে কঠিন বানায় ফেলবো, মানে পানিকে জমায় বরফ বানায় ফেলবো। তো সেই প্রক্রিয়াটা, সেটার নাম হচ্ছে কঠিনীভবন বা সলিডিফিকেশন বলে। কঠিনীভবন, কঠিনীভবন বা ইংলিশ হচ্ছে সলিডিফিকেশন। তো এটাই কি হবে, আমরা যদি তরল থেকে কঠিনে আনতে যাই, মানে পানিকে বরফ বানাইতে যাই, তাহলে আমার তাপ উল্টা সরাই নিতে হবে। তাহলে তাপ প্রয়োগের জায়গায় এখানে হবে তাপ অপসারণে। তাপ অপসারণে কোনো পদার্থের তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তর প্রক্রিয়া, সেটার নাম হবে তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তর প্রক্রিয়া। মানে তখন ব্যাপারটা এরকম হবে যে আমি পানিটাকে ঠান্ডা করব, আমি পানিটাকে ঠান্ডা করব, আই মিন তাপমাত্রা সরাই ফেলবো। তো পানিটা কখন জমে বরফ হওয়া শুরু করবে, যখন এখানে 0 ডিগ্রি সেলসিয়াস আসবে, আস্তে আস্তে দেখবো পানি জমে সেটা বরফ হয়ে যাচ্ছে। তাইলে ওই পয়েন্টটাকে, ওই তাপমাত্রাটাকে আমরা বলবো হিমাঙ্ক। ওই তাপমাত্রাটাকে আমরা বলবো হিমাঙ্ক, যে তাপমাত্রায় জমতে শুরু করবে আর কি, এই তাপমাত্রাটাকে বলবো হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট বলে। ইংলিশটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট। তো হিমাঙ্ক কি হবে, 1 atm চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ কঠিনে পরিণত হয়, কঠিনে পরিণত হয়, তাকে ওই তরল পদার্থের, এই কথাগুলো কিন্তু ঠিকঠাক রাখা লাগবে, ওই তরল পদার্থের ফ্রিজিং পয়েন্ট বা এফপি লিখলাম আমি, এটাকে এফপি বলে। তাইলে পানির জন্য, পানির জন্য এফপি বা ফ্রিজিং পয়েন্টটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে যেইটা বরফের গলনাঙ্ক ছিল, সেটাই আবার পানির হিমাঙ্ক, খালি জাস্ট একটা বরফ আর একটা হচ্ছে পানির। তার মানে গলনাঙ্ক আর হিমাঙ্ক একই তাপমাত্রা, কিন্তু ডিফারেন্ট। কোন দিক দিয়ে ডিফারেন্ট, একটার মধ্যে তাপ দিয়ে ওই পর্যন্ত পৌঁছাইছি, মানে বরফকে গলানোর জন্য মাইনাস থেকে শুরু করে 0-তে পৌঁছাইছি তাপ দিয়ে, আর একটাই হচ্ছে তাপ অপসারণ করে ওইখানে আসছি, মানে একটা উপরে উঠছি আর একটা নিচে নামছি, ব্যাপারটা এরকম। আচ্ছা তাইলে তরল পদার্থের ক্ষেত্রে হিমাঙ্ক কথাটা আসবে, সেক্ষেত্রে আমরা তাপ সরাই নিলে যেখানে সে জমা শুরু করবে যে তাপমাত্রায়। আচ্ছা একইভাবে আমরা গ্যাসকে যখন তরলে পরিণত করি, সেটাকে আমরা বলি ঘনীভবন। গ্যাসকে যখন আমরা তরলে পরিণত করব, মানে জলীয় বাষ্প থেকে, তখন সেটাকে আমরা বলি ঘনীভবন, বা এটার ইংলিশটা হচ্ছে কনডেনসেশন, বা এটার ইংলিশটা হচ্ছে কনডেনসেশন। তো তখন কি অবস্থা হবে, এবারও তাপ অপসারণ করব। তাপ অপসারণে কোনো পদার্থের, এটা হবে গ্যাসীয় অবস্থা থেকে, তোরা কেউ না বুঝলে বলিস কিন্তু, গ্যাসীয় অবস্থা থেকে এই জায়গাটা হবে তরল অবস্থায় রূপান্তর প্রক্রিয়া। ওকে, তরল অবস্থায় রূপান্তর প্রক্রিয়া। আর এখানে হিমাঙ্ক, তার মানে আমরা এবার এখানে যদি গ্যাস থাকে, এখানে গ্যাস থাকে, এটা গ্যাস, আই মিন জলীয় বাষ্প, এটাকে জলীয় বাষ্প বলতেছি, মানে পানিকে পুরাপুরি ফুটায় ফেলা হয়েছে। এখন জলীয় বাষ্প আছে, এটাকে ঠান্ডা করা শুরু করলাম 100 ডিগ্রি সেলসিয়াসে এসে, মানে জলীয় বাষ্পের তাপমাত্রা কিন্তু 100-এর উপরে, মানে যখন পানি গ্যাস হয়ে গেছে। বা এভাবে লিখি H2O, এইখানে লিখলাম গ্যাসীয়। তো এখন তাপমাত্রাটা
100 এর উপরে আছে, তো আমি এটাকে ঠান্ডা করে যখন 100 এ নিয়ে আসবো দেখবো এখানে পানি হওয়া শুরু হয়েছে, মানে সে তরল অবস্থায় আসা শুরু হয়েছে। তো ওই পয়েন্টটাকে আমরা বলবো কুলিং পয়েন্ট। ওটা সুন্দর কোনো বাংলা নাই, সো ওটাকে আমরা ইংলিশেই পড়তেছি কুলিং পয়েন্ট। ওকে, 1 atm চাপে যে তাপমাত্রায় কোনো গ্যাসীয় পদার্থ, এটা হবে তরলে রূপান্তর হয়, তরলে পরিণত হয়, তাকে ওই গ্যাসীয় পদার্থের এইটা হয়ে যাবে কুলিং পয়েন্ট, সিপি। ওকে, কুলিং পয়েন্ট বলে। তো এইখানে পানির ক্ষেত্রে তার মানে এই পানিটা 100 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে, আই মিন যে তাপমাত্রায় সে ফুটতো উপর থেকে নেমে আসার সময়, মানে আর কি ঠান্ডা করার সময় ওই তাপমাত্রায় সে তরলে পরিণত হবে, মানে এটা হবে 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে পানির ক্ষেত্রে কুলিং পয়েন্টটা হবে, পানি বলবো না, গ্যাসের ক্ষেত্রে বলবো যে জলীয় বাষ্পের ক্ষেত্রে কুলিং পয়েন্টটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এরকম খাবার লবণের 1465 ডিগ্রি সেলসিয়াসে সে বাষ্প হইতো বা স্ফুটন হইতো, স্ফুটনাঙ্ক ছিল। খাবার লবণটাকেও আমি যদি গ্যাসীয় অবস্থা থেকে তরলে আনতে যাই তখন সেই 1465-তে নেমে আসলে তখন সে তরল হওয়া শুরু করবে, ওইটাকে তার কুলিং পয়েন্ট বলবো। সবাই এই পর্যন্ত বুঝছিস কিনা? সবাই ক্লিয়ার? আচ্ছা, গুড। তাহলে আজকে আমরা আগাবো না, পরের দিন আমরা এগুলার কিছু গ্রাফ আছে সেই গ্রাফগুলো পড়বো। আজকে এই পর্যন্ত থাকুক, আমি এখন মিটিং এন্ড দিচ্ছি। আগেই যাস না, ওয়েট।